আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কোন উপাদানগুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে যে ইতিহাস সবসময় কোনো না কোনো উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ ইতিহাসের কাজ যেহেতু মানব সভ্যতার অতীত ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করা, সেই জায়গা থেকে ঐতিহাসিককে সর্বদাই কিছু উপাদানের উপর নির্ভর করতেই হয়। অর্থাৎ কল্পনাপ্রসূত কোনো বিষয় ইতিহাসে পড়ানো হয় না বা লেখাও হয় না। তো সেই জায়গা থেকে ইতিহাসের উপাদান সমূহকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। আমরা যেহেতু প্রাচীন ভারতের ইতিহাস এর উপাদান নিয়ে আলোচনা করছি, তাই প্রাচীন ভারতের ইতিহাসকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং দ্বিতীয় হচ্ছে সাহিত্যিক উপাদান। এবার প্রত্নতাত্ত্বিক উপাদান অবশ্যই নির্ভরযোগ্য এবং বায়াসনেসটা অনেক কম থাকে। সাহিত্যিক উপাদান অপেক্ষাকৃত কম নির্ভরযোগ্য, কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিক উপাদান হিসাবে এর কিন্তু গুরুত্ব রয়েছে। তো আমরা প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো নিয়ে আলোচনা করি। প্রাচীন ভারতের যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায়, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আবার চার ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে লিপি, 2 নম্বর মুদ্রা, 3 নম্বর স্থাপত্য ভাস্কর্য, 4 নম্বর চিত্রকলা। তো 1 নম্বরে লিপি প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই লিপি আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি। কখনো পাথরের ওপর খোদাই করা কোনো লিপি, যাকে আমরা শিলালিপি বলে থাকি, কখনো মাটির ওপর খোদাই করা কোনো লিপি, যেটাকে আমরা শিলমোহর বলে থাকি, আবার কখনো তামার ওপর খোদাই করে লেখা কোনো লিপি, তাকে আমরা তাম্রলিপি বলে থাকি। তো এই লিপিগুলো, লোহার ওপর খোদাই করে লিপিও পাওয়া যায়, তাকে লৌহ লিপি বলা যেতে পারে। তো এই লিপিগুলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে মনে করা হয় জীবন্ত দলিল। এই লিপিগুলোকে মনে করা হয়। কেন মনে করা হয় তার গুরুত্ব বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব। প্রথমত, এই লিপি থেকে আমরা যে কোনো রাজার নাম, সাল, তারিখ যেমন জানতে পারি, তেমন তার সাম্রাজ্যের আয়তনও বুঝতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, অশোকের শিলালিপি আফগানিস্তান অঞ্চলে পাওয়া গিয়েছিল। তো সেখান থেকে অনুমান করা হয় যে, বা ধরে নেওয়া হয় যে, অশোকের সাম্রাজ্য বিস্তার বা অশোকের রাজনৈতিক প্রভাব সুদূর উত্তর পশ্চিমের আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। আবার দ্বিতীয়ত লিপি থেকে তৎকালীন ভাষা ও সংস্কৃতিও জানা যায়। যেমন অশোক বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপি ব্যবহার করেছেন। ব্রাহ্মী লিপি সাধারণত উত্তর ভারত বা মধ্য ভারতে ব্যবহার করেছেন, পূর্ব ভারতেও ব্যবহার করেছেন, কিন্তু উত্তর পশ্চিম সীমান্তবর্তী প্রদেশগুলোতে উনি আরামাইক লিপি ব্যবহার করেছেন বা খরষ্টি লিপি ব্যবহার করেছেন। এখান থেকে বোঝা যায় যে সেই সময়কার মানুষের চাহিদা অনুযায়ী তিনি লিপির ব্যবহার করেছিলেন, যা থেকে সেই সময়কার কিন্তু ভাষা বোঝা যায়। আবার সংস্কৃতিও বোঝা যায়, কারণ অশোক তার শিলালিপিতে যেমন 14টা শিলালিপি পাওয়া গেছে বা 7টা স্তম্ভলিপি পাওয়া গেছে, এইগুলোই বেশি, সেই জন্য অশোকের উদাহরণটাই বেশি উল্লেখ করতে হয়। তো সেখানে তার বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং ধম্মের প্রচার এবং তাতে যে আচরণ পালন করার যে নির্দেশ উনি দিয়েছেন বা পরিবেশ ভাবনা, এই সমস্ত কিছুই কিন্তু এই লিপিগুলো থেকে পাওয়া যায়। তৃতীয়ত, লিপি থেকে আমরা কোনো রাজার যুদ্ধ জয় বা যুদ্ধ কৌশল, যুদ্ধনীতি সম্বন্ধেও জানতে পারি। এই ক্ষেত্রে হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তির কথা বিশেষভাবে উল্লেখ করা যায়, যেখানে তিনি স্পষ্টভাবে সমুদ্রগুপ্ত উত্তর এবং দক্ষিণ ভারতের রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে
ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ উত্তর ভারতের ক্ষেত্রে সর্বরাজচ্ছেত্তা এবং দক্ষিণ ভারতে গ্রহণ পরিমোক্ষ নীতি, এটা স্পষ্টভাবে কিন্তু আমরা লিপি থেকে জানতে পারি। সুতরাং লিপি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হলো যে মেহেরৌলির লৌহ স্তম্ভ, সেখানে উৎকীর্ণ লিপি, সেখানেও রাজ্য জয়ের কথা উল্লেখ আছে, কিন্তু এই যে লৌহ স্তম্ভ, এটা নির্মাণের ক্ষেত্রে যে প্রযুক্তিগত কৌশল অবলম্বন করা হয়েছিল সেখান থেকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, বিশেষ করে ধাতুবিদ্যার অগ্রগতি সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায়। ফলে লিপি বিভিন্ন দিক থেকে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবার নাম্বার 2 হচ্ছে মুদ্রা। মুদ্রাও প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কনিষ্ক আমলে, কনিষ্কের শাসনকালে এবং কুষাণ আমলে প্রচুর স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। তো প্রাচীন ভারতের মুদ্রা শুধু যে স্বর্ণমুদ্রা বা সোনার মুদ্রা পাওয়া গেছে এমন নয়, প্রচুর রৌপ্য মুদ্রা, তামার মুদ্রা, এমনকি পাথরের মুদ্রাও পাওয়া গেছে। সর্বপ্রথম যে মুদ্রা পাওয়া গেছে সেটাকে বলা হয় 5 মার্কড কয়েন বা ছাপযুক্ত মুদ্রা। তো এই মুদ্রা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, মুদ্রা থেকে রাজার নাম, সাল, তারিখ জানা যায়। যেমন কনিষ্কের স্বর্ণমুদ্রা থেকে জানা যায় যে তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং ওই বৎসরই তিনি শকাব্দের প্রচলন করেছিলেন। এটা মুদ্রা ছাড়া আর কোনো নথি থেকে জানা যায় না। ফলে মুদ্রা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মুদ্রা থেকে ভাষা এবং সংস্কৃতি জানা যায়। যে মুদ্রায় যে ভাষা ব্যবহার করা হয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে রাজার মূর্তি এবং তার উল্টো দিকে, মুদ্রার উল্টো পিঠে কোনো দেবদেবীর মূর্তি বা পশু পাখির মূর্তি থেকে কিন্তু বোঝা যায় যে সেই সময়কার রাজার ব্যক্তিগত ভালো লাগা, খারাপ লাগা, এগুলোও জানা যায় এবং সংস্কৃতিও বোঝা যায়। তৃতীয়ত, রাজার ব্যক্তিগত অনুভূতি, ভালো লাগা, খারাপ লাগা জানা যায়। যেমন এই ক্ষেত্রে বলা যায় সমুদ্রগুপ্তের বীণা বাদনরত যে মূর্তি, খোদাই করা স্বর্ণমুদ্রা, সেখান থেকে বোঝা যায় যে তাঁর সঙ্গীত প্রীতি ছিল। চতুর্থত, বাণিজ্যিক বহির্বাণিজ্যের কথাও জানা যায়। যেমন তামিলনাড়ুর নেলোর জেলায় প্রচুর রোমক স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। সেখান থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতের সাথে প্রাচীন রোমের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। পঞ্চমত, কোনো একটা সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা জানা যায়। যেমন গুপ্ত সাম্রাজ্যের শেষের দিকে রূপোর মুদ্রায় খাদের পরিমাণ বেড়ে গিয়েছিল। এর থেকে বোঝা যায় যে রূপোর পরিবর্তে যেহেতু অন্য ধাতুর আধিক্য বেড়ে যাচ্ছিল, ফলে সেই সময় যে অর্থনৈতিক অবস্থা, ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। তাই মুদ্রাও প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো স্থাপত্য ভাস্কর্য। যে সময় মানুষ লিখতে জানতো না, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ, এবং যে সময়কার মানুষের লেখা আমরা আজও পাঠোদ্ধার করতে পারিনি, যেমন প্রায় ঐতিহাসিক যুগ অর্থাৎ সিন্ধু সভ্যতা, এই যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু এই স্থাপত্য ভাস্কর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র মাধ্যম। যেমন প্রাগৈতিহাসিক যুগে, প্রস্তর যুগের নির্মিত পাথরের হাতিয়ার বা অন্যান্য সরঞ্জাম, সেগুলো থেকেই কিন্তু আমাদের সেই সময়কার আর্থসামাজিক জীবনের কথা আমরা জানতে পারি। আবার সিন্ধু সভ্যতা, যেটা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, সেখানকার স্নানাগার, শস্যাগার বা অন্যান্য মাতৃমূর্তি বা আদি যোগীর মূর্তি, এগুলো থেকেই কিন্তু সেই সময়কার ধর্মীয় বিশ্বাস বা আর্থসামাজিক জীবনের কথা আমরা জানতে পারি। ফলে প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানার ক্ষেত্রে এই স্থাপত্য ভাস্কর্যের গুরুত্ব অত্যধিক। তাছাড়াও ঐতিহাসিক যুগে, অর্থাৎ যে সময়ে আমরা লিপি বা মুদ্রা পাচ্ছি, সেই সময়েও কিন্তু স্থাপত্য ভাস্কর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়কার শিল্প রীতি, স্থাপত্য কৌশল, স্থাপত্য রীতি, এগুলো জানার ক্ষেত্রেও কিন্তু এই স্থাপত্য ভাস্কর্য খুব গুরুত্বপূর্ণ। যেমন মৌর্য শিল্পকলা বা মথুরা শিল্পকলা
বা গান্ধার শিল্পকলা, এইগুলো জানার ক্ষেত্রে সেই সময়কার মূর্তি বা পরবর্তী ক্ষেত্রে পল্লব আমলের মন্দির নির্মাণ কৌশল, এইগুলো কিন্তু স্থাপত্য ভাস্কর্য হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময়কার আর্থসামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই স্থাপত্য ভাস্কর্য খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে স্থাপত্য ভাস্কর্য থেকে আমরা সেইভাবে রাজনৈতিক ইতিহাস জানতে পারি না, কিন্তু সামগ্রিক ইতিহাস চর্চার ক্ষেত্রে, অর্থাৎ ইতিহাস মানে তো শুধু রাজনৈতিক বিষয় নয় বা রাজার ইতিহাস নয়, সামগ্রিকভাবে মানুষের ইতিহাস, তো সেই ইতিহাস জানার ক্ষেত্রে স্থাপত্য ভাস্কর্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে চিত্রকলা। চিত্রকলার মাধ্যমেও আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। এই ক্ষেত্রে অজন্তা এবং ইলোরার গুহা চিত্রর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। বর্তমান মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অজন্তা এবং ইলোরা নামক স্থানে প্রচুর গুহা আবিষ্কৃত হয়েছে, যে গুহাগুলো মোট 35টি গুহা আবিষ্কৃত হয়েছে, যে গুহার ভেতরে, গুহার দেওয়ালে প্রচুর ছবি আঁকা রয়েছে, যে ছবিগুলো থেকে কিন্তু সেই সময়কার আর্থসামাজিক অবস্থার কথা স্পষ্টভাবে ফুটে ওঠে। পাশাপাশি ধর্মীয় বিশ্বাসের কথাও জানা যায়, যেমন পশু শিকারের ছবি, অনেক লোক সমবেত হয়ে একটা পশুকে শিকার করছে, বা দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হচ্ছে, বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি, সেখানে সামাজিক যে ভেদাভেদ, ধনী দরিদ্রের যে পার্থক্য, প্রভাবশালী এবং প্রভাবহীন ব্যক্তিদের যে উপস্থিতি, এগুলো থেকে কিন্তু একটা সামাজিক চিত্র পাওয়া যায়। পাশাপাশি ফল ফুল এবং অন্যান্য গাছের উপস্থিতি, পশু পাখির উপস্থিতি থেকে সেই সময়ে পরিবেশ ভাবনা বা পরিবেশ সচেতনতা বোধেরও একটা চিত্র পাওয়া যায়, এবং ধর্মীয় ভাবনার কথাও কিন্তু এই যে চিত্রকলা, এই চিত্রকলা থেকে কিন্তু আমরা জানতে পারি। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাহিত্যিক উপাদান। প্রাচীন ভারতের প্রাপ্ত সাহিত্যিক উপাদানগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে দেশীয় সাহিত্য এবং 2 নম্বর হচ্ছে বৈদেশিক বিবরণ। দেশীয় সাহিত্য মানে আমরা বুঝতেই পারছি যেগুলো দেশের মধ্যে কেউ না কেউ লিখেছেন, কোনো ভারতীয় লিখেছেন। বৈদেশিক বিবরণ মানে কোনো বিদেশি তারা ভারত সম্বন্ধে লিখেছেন। তো 1 নম্বরে যে দেশীয় সাহিত্য বললাম, এই দেশীয় সাহিত্যের আবার 4টে ভাগ আছে, 4টে ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। ক হলো ধর্মীয় সাহিত্য, খ ধর্মনিরপেক্ষ সাহিত্য, গ জীবনচরিত এবং ঘ আঞ্চলিক সাহিত্য। তো ক ধর্মীয় সাহিত্য বলতে আমরা সেই সাহিত্যগুলোকে বলবো যেগুলো কিনা ধর্মীয় উদ্দেশ্যে কোনো না কোনোভাবে লেখা হয়েছে। তার মধ্যে 4টে বেদ রয়েছে, ঋক, সাম, যজুর, অথর্ব, এবং বেদ সংক্রান্ত যে অন্যান্য রচনাবলী, অর্থাৎ উপনিষদ, বেদাঙ্গ বা ষড়দর্শন, অলঙ্কার, ছন্দ, এই বিষয়গুলো এসে যায়। পাশাপাশি রামায়ণ, মহাভারত, প্রাচীন ভারতের যে দুটো মহাকাব্য, বাল্মীকির লেখা রামায়ণ এবং ব্যাসদেবের লেখা মহাভারত, এছাড়া 18টা পুরাণ, প্রধান পুরাণ, এই সবগুলোই কিন্তু ধর্মীয় সাহিত্যের মধ্যে পড়ে। এবার প্রশ্ন হতে পারে যে ধর্মীয় সাহিত্য কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ? কারণ এই ধর্মীয় সাহিত্যগুলো থেকে শুধু যে ধর্মীয় চিন্তাভাবনার কথা জানা যায় এমনটা নয়, পাশাপাশি সেই সময়কার সমাজ ব্যবস্থা, সমাজে যে ধনী দরিদ্র বা প্রভাবশালী প্রভাবহীন ব্যক্তিদের যে প্রভাব, এইগুলোও কিন্তু এই সমস্ত সাহিত্য থেকে স্পষ্টভাবে পরিস্ফুট হয়। আর যেহেতু এটা সাহিত্য, সাহিত্যকে তো সমাজের দর্পণ বলাই হয়, তো সেই জায়গা থেকেও কিন্তু এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। খ হলো ধর্মনিরপেক্ষ সাহিত্য। প্রাচীন ভারতে যে ধর্মনিরপেক্ষ সাহিত্যগুলো পাওয়া গেছে সেগুলো মূলত বিজ্ঞান সংক্রান্ত এবং ব্যাকরণ সংক্রান্ত। ব্যাকরণ সংক্রান্ত বইগুলোর মধ্যে পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, এগুলো বিখ্যাত। এবার এই ব্যাকরণ কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ? কারণ ব্যাকরণ যেমন সেই সময়কার ভাষা, বিশেষ করে সংস্কৃত ভাষায় লেখা, কতটা উন্নত ছিল সেটা যেমন জানা যায়, তেমনই ব্যাকরণে ব্যবহৃত উদাহরণগুলো থেকে কিন্তু সেই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার কথাও জানা যায়। এবার বিজ্ঞান সংক্রান্ত বইগুলোর মধ্যে
আর্যভট্টের আর্যভট্টিয়ম বা সূর্য সিদ্ধান্ত এবং বরাহ মিহিরের বৃহৎ সংহিতা বা পঞ্চসিদ্ধান্তিকা, এছাড়া চরকের চরক সংহিতা, সুশ্রুতের সুশ্রুত সংহিতা, এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই বিজ্ঞান সংক্রান্ত বইগুলো থেকে আমরা সেই সময়কার বিজ্ঞান ভাবনা, বিজ্ঞান চিন্তার কথা জানতে পারি। যেমন আর্যভট্টের শূন্য ও দশমিকের ধারণা, যেটা পরবর্তীকালে আরব বা পশ্চিম এশিয়ার দেশগুলোর মাধ্যমে ইউরোপে পৌঁছে গিয়েছিল, এবং ভারতীয় সভ্যতার যে উন্নত বিজ্ঞান চিন্তা এবং গণিত চিন্তার কথা এই বিজ্ঞান সংক্রান্ত বইগুলো থেকে জানতে পারি। এছাড়া বরাহ মিহিরের বইগুলো থেকে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত, অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ প্রভৃতির প্রকৃত কারণ তারা যে অঙ্ক কষে অনুমান করতে পেরেছিলেন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া চরক সংহিতা, সুশ্রুত সংহিতার মতো বই সেই সময়কার চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে ভারতবর্ষ যে কত উন্নত ছিল তা জানার ক্ষেত্রে এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার হলো জীবনচরিত। বেশ কিছু জীবনচরিত অর্থাৎ জীবনীমূলক গ্রন্থ আমরা প্রাচীন ভারতে পাই। সেক্ষেত্রে বাণভট্টের হর্ষচরিত, যেখানে হর্ষবর্ধনের জীবনী নিয়ে লেখা, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, যেটা চালুক্য সম্রাট ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী নিয়ে লেখা। এছাড়া সন্ধ্যাকর নন্দীর রামচরিত, যেটা বাংলার পাল বংশের রাজা রামপালের জীবনী নিয়ে লেখা। এই বইগুলো অনেকটাই হয়তো পক্ষপাত দুষ্ট, এতৎসত্ত্বেও এই বইগুলো থেকে সেই সময়কার রাজনৈতিক অবস্থা, রাজার সাম্রাজ্য বিস্তার, রাজার রাজ্য বিস্তার সহ রাজার নীতি, সামাজিক অবস্থা, এগুলোও কিন্তু বা যুদ্ধ জয়, এগুলো সম্বন্ধেও জানা যায়। যদি এই গ্রন্থগুলো অন্য কোনো উপাদান, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক উপাদানের সাথে যাচাই করে নেওয়া যায়, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করা যায়। এরপর হচ্ছে আঞ্চলিক সাহিত্য। বেশ কিছু আঞ্চলিক সাহিত্য প্রাচীন ভারতে রচিত হয়েছিল, যেগুলো মূলত আদি মধ্যযুগের রচনা, অর্থাৎ 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের রচনা। এই ক্ষেত্রে সবথেকে বিখ্যাত ছিল কলহনের রাজতরঙ্গিনী, যেটা মূলত কাশ্মীর রাজ্যের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়া সোমেশ্বরের রাসমালা এবং রাজশেখরের প্রবন্ধকোষ, যে দুটো বই গুজরাটের ইতিহাস জানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো এই বইগুলো থেকে পূর্ববর্তী যে দরবারি রাজনীতি বা একটা কেন্দ্র থেকে যে ইতিহাসকে বিশ্লেষণের প্রচেষ্টা, তার পরিবর্তে আঞ্চলিক স্তরে যে ইতিহাসকে বিশ্লেষণের একটা প্রয়াস, সেটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করি। এক্ষেত্রে বলে রাখা দরকার যে কলহনের রাজতরঙ্গিনী বইটাকে প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ বলা হয়, কারণ এই বইটা অনেকাংশেই মুদ্রা বা অন্যান্য প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ কলহন প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করেই মূলত এই বইটা লিখেছেন, কাশ্মীরের ইতিহাস লিখেছেন, এবং সেই ক্ষেত্রে পক্ষপাতিত্বের দোষ অনেক কম। তো সেই জন্য এটাকেই একমাত্র ঐতিহাসিক গ্রন্থ বলা হয়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে চলে আসি, যেখানে বৈদেশিক বিবরণ। বৈদেশিক বিবরণ, প্রাচীন ভারতে অনেক বিদেশি এসছেন, সবাই যে বই লিখে গেছেন বা বর্ণনা দিয়ে গেছেন এমন নয়। তো যারা বই লিখেছেন বা বর্ণনা দিয়ে গেছেন, তাদের লেখনীগুলোকে মূলত 3টে ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথমত হচ্ছে গ্রিক ও রোমান বর্ণনা, দ্বিতীয় হচ্ছে চৈনিক বর্ণনা, এবং তৃতীয় হলো আরবীয় বর্ণনা। গ্রিক ও রোমান বর্ণনার মধ্যে প্রচুর বই পাওয়া যায়। তার মধ্যে মেগাস্থিনিসের ইন্ডিকা খুবই গুরুত্বপূর্ণ। মেগাস্থিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন, এবং গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকেই ভারতের সাথে গ্রিসের যে একটা সাংস্কৃতিক যোগসূত্র গড়ে উঠেছিল, তার একটা উদাহরণ হলো এই ইন্ডিকা। যদিও ইন্ডিকা বইটা বর্তমানে আর পাওয়া যায় না, কিন্তু অন্যান্য লেখক যেমন স্ট্র্যাবো বা প্লুটার্ক, এনাদের রচনায় এই ইন্ডিকা বইয়ের উল্লেখ পাওয়া যায়। সেখান থেকে বোঝা যায় যে ইন্ডিকা বই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ। এছাড়া প্লিনির ন্যাচারাল হিস্ট্রি বা টলেমির জিওগ্রাফিকে হুফে গেসিস, এই বই দুটো
রোমের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তার বিষয়ে তথ্য পাওয়া যায়। দ্বিতীয় পর্যায়ে চৈনিক পর্যটকদের মধ্যে ফা হিয়েনের ফোকুওকি এবং হিউয়েনসাংয়ের সিইউকি এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু চীনে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার হয়েছিল, সেই জন্য চৈনিক পর্যটকরা তীর্থ করার কারণে বা বৌদ্ধ বা গৌতম বুদ্ধ বিজড়িত স্থানগুলি ভ্রমণের উদ্দেশ্যে প্রায়ই আসতেন। তো তার মধ্যে ফা হিয়েন এবং হিউয়েনসাংয়ের রচনা খুবই গুরুত্বপূর্ণ। ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসে সেই সময়কার আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা বর্ণনা করেছেন। অন্যদিকে হিউয়েনসাং হর্ষবর্ধনের রাজত্বকালে অর্থাৎ আদি মধ্যযুগে ভারতে এসে সেই সময়কার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করেছেন, যা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরবীয় পর্যটকদের মধ্যে আমরা জানি 712 খ্রিস্টাব্দে আরবদের সিন্ধু বিজয় মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে, তারপর থেকেই ভারতে মুসলমানদের আগমন ঘটে। তো আরবি ভাষায় লেখা বইগুলোর মধ্যে অল বিরুনির লেখা কিতাব উল হিন্দ, অর্থাৎ কিতাব মানে বই, উল মানে সংক্রান্ত এবং হিন্দ মানে হিন্দুস্থান বা ভারত সম্বন্ধে লেখা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে ভারতে এসেছিলেন। তো এসে তিনি ভারতে প্রচলিত রামায়ণ, মহাভারত বা অন্যান্য গ্রন্থ, কালিদাসের রচনাবলী, সেগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেন এবং ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতাকে উপলব্ধি করার চেষ্টা করেন। তার এই রচনা প্রাচীন ভারতের এবং আদি মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে একমাত্র ঐতিহাসিক গ্রন্থ হয়তো কলহনের রাজতরঙ্গিনী। এতৎসত্ত্বেও ইতিহাস লেখার ক্ষেত্রে কিন্তু উপাদান এর পরিমাণ কম নয়, প্রচুর উপাদান পাওয়া যায় এবং সেখানে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উভয় প্রকারের উপাদান অনেক বেশি, এবং ভবিষ্যতে হয়তো আরও নতুন নতুন উপাদান আবিষ্কৃত হবে এবং ইতিহাসকে নতুনভাবে বিশ্লেষণ করা হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময়ই যে সাহিত্যিক উপাদানের তুলনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কিন্তু বিশ্বের সমস্ত সভ্যতার ক্ষেত্রে যেমন সত্য, তেমন ভারতের ক্ষেত্রেও সত্য। ফলে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা সাহিত্যিক উপাদান অবশ্যই পর্যালোচনা করব, কিন্তু সবসময় তাকে কোনো না কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান দিয়ে যাচাই করে নিলে তবেই আমরা সঠিক ইতিহাস, নিরপেক্ষ ইতিহাস জানতে পারব। ধন্যবাদ। Stop recording video.